আশুলিয়ায় শিক্ষার্থীদের পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। শেখ হাসিনাকে ফেরত পেলে বিচারের পথ সুগম হবে। ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। 17 বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু। গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের জায়গা হবে না বিএনপিতে, ঠাকুরগাঁওয়ে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের শিকার 7 জনের ময়নাতদন্ত চলছে, পরিবারের কাছে হস্তান্তর। এখনো মামলা হয়নি, সূত্র বের করতে পারেনি পুলিশ। বিগত 14 বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে 282%। কিস্তি বাদ না পড়লেও চাপ সামলানোর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার। প্রজেক্ট বাতিল করলে অলরেডি এটা হাফ ডান, সেখানে আপনি টাকা ইনভলভ করছেন না। লাইন অফ ক্রেডিট যেগুলি আছে সেগুলি আমরা যা আছে সেগুলো নিব কিনা সেটাও তো পুনরায় ভেবে দেখা দরকার। পদ্মা সেতু হয়ে খুলনা থেকে নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, দ্রুত ঢাকায় পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। আমি অনেক সময় একটু লেট হলো ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি। বড়দিন উপলক্ষে পাবনার খ্রিস্টান পল্লীগুলোয় উৎসবের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালো ডিএমপি। সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে সক্ষম হব। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বিশ্বাসঘাতক বিবেচনা করেন বহু ফিলিস্তিনি। অভিযোগ নির্বিকার ভূমিকায় পিএ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা। 5 আগস্টে আশুলিয়ায় 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার মামলায় ঢাকা 19 আসনের তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 5 আগস্টে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। তখনকার সাভার আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া নাম গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 26 জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিলের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে। আশুলিয়া এলাকায় এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে তার মুক্তির কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন পিন্টু। 2008 সালের জানুয়ারি মাস থেকে তিনি কারাবন্দী ছিলেন। সম্প্রতি তিনি এই মামলায় খালাস পেয়েছেন। সরাসরি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তিনি।
আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশে আসতে দেওয়া হয় নাই, তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে। আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারি সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেখানে জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে তাগিদ দেন তিনি। সন্ত্রাসের সাথে জড়িতদের বিএনপিতে না নেয়ার বিষয়ে দলের প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া আছে বলেও জানান ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। চাঁদপুরের 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে নৌ পুলিশ। এরই মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছেছেন নিহতদের পরিবারের সদস্যরা। এদিকে 7 শ্রমিক কর্মচারী হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নৌযান শ্রমিকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গতকাল মেঘনা নদীর মাঝির ঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ এমভি আল বাখেরা থেকে 7 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ডাকাতির সময় হত্যা করা হয়েছে নৌযানটির চালক, সারেং ও কর্মীদের। দর্শক, এ বিষয়ে আরো জানবো। চাঁদপুরে রয়েছেন আমার সহকর্মী তাজুল ইসলাম, তার কাছ থেকে। তাজুল, মরদেহ হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত চাঁদপুর শহর থেকে খানিকটা বাইরে, অর্থাৎ বাস স্ট্যান্ডের ঠিক পাশে, যেখানে কিনা পোস্টমর্টমের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমার ঠিক পেছনে পরপর 6টি অ্যাম্বুলেন্স এবং ফ্রিজিং, যেটি কিনা মৃতদেহবাহী গাড়ি আপনি দেখতেই পাচ্ছেন, সেই গাড়িগুলো অপেক্ষা করছে যেই শ্রমিক যারা মারা গিয়েছেন গতকালকে, যাদেরকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা, তাদের সেই মৃতদেহ কিন্তু এই গাড়িগুলোতে করেই তাদের গ্রামের যে বাড়ি রয়েছে, গন্তব্য, সেখানে পাঠানো হবে। এবং সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন, অর্থাৎ আরও ঘণ্টাখানেক আগে থেকেই এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে ময়নাতদন্ত কার্যক্রম প্রায় সম্পন্ন। এখন স্বজন যারা এসেছেন তাদের কাছে সেই মৃতদেহ বুঝিয়ে দেওয়ার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি চলমান, বা সেটি করছে এই যে জেলা প্রশাসনের কর্মকর্তা, একজনকে একটু আগেই কথা বলছিলাম তার সঙ্গে, তারা মূলত সেই কার্যক্রমের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। একজনের পরিবারের সদস্যদের এখন পর্যন্ত আসলে সেই অর্থে এই ঘটনাস্থলে, অর্থাৎ এই জায়গাটিতে এখন পর্যন্ত পাওয়া যায়নি, যার ফলে কিন্তু সেই মৃতদেহটি আসলে কতক্ষণে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে সেটি নিয়ে একটি দীর্ঘ সূত্রিতা রয়েছে। তবে সেটি হয়তো সম্পন্ন হতে খুব বেশি সময়, কিংবা আর হয়তো আধা ঘন্টার মধ্যেই যে 6টি অ্যাম্বুলেন্স রয়েছে তাতে হয়তো সেই মরদেহ তোলা হবে। ইশরাত, তারপর আরেকটি বিষয় জানতে চাই, মামলা দায়ের বা হত্যার মোটিভ সম্পর্কে কোনো অগ্রগতি রয়েছে কিনা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন আলাপ হয়েছে। এ সময় ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সুলিভান। এ সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি।
ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাব জমা দেবে, এমনটাই জানিয়েছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। জানান, সংস্কার কমিশনগুলো প্রস্তাব জমা দেওয়ার পর বল অন্যদের কোর্টে চলে যাবে। তিনি বলেন, প্রস্তাবনা জমা দেওয়ার পর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া উচিত, এই মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান। বলেন, আবার যাতে স্বৈরতন্ত্র না হয় তার জন্য সংস্কার প্রয়োজন। 2007-8 সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে জানান তিনি। 6টা সংস্কার কমিশন শিগগিরই আমরা আমাদের প্রস্তাব দেব। তো এরপরে বলটা কিন্তু অন্যদের কোর্টে, একটা হলো সরকারের কোর্টে, আরেকটা হলো রাজনৈতিক দলদের কোর্টে, আরেকটা হবে নাগরিকদের কোর্টে। এবং আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন আছে নির্বাচন কমিশন। তো বলটা হবে তাদের কোর্টে। তারা কিভাবে খেলবে তার উপর নির্ভর করবে যে কিভাবে আমাদের ভবিষ্যৎ, কি রকম ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ ক্যাডার বৈষম্য রোধে 1 ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি ক্যাডারের সদস্যরা সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় সব ধরনের দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন তারা। একইভাবে পরিসংখ্যান ও প্রাণী সম্পদ ক্যাডারের সদস্যরা তাদের দপ্তরে কর্মসূচিতে অংশ নেয়। সারা দেশে বঞ্চিত 25 ক্যাডারের সদস্যরা নিজ নিজ দপ্তরে কলম বিরতি কর্মসূচি পালন করছে। তাদের অভিযোগ, পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের বৈষম্যের শিকার। এজন্য কোটামুক্ত উপসচিব পুল গঠন, পরীক্ষার মাধ্যমে পদোন্নতির দাবি জানান তারা। বাংলাদেশের ঘাড়ে বিদেশি ঋণের বিশাল বোঝা। গত 14 বছরে এই পরিমাণ বেড়েছে 282%। শুধু মেগা প্রকল্প বাস্তবায়নেই শোধ করতে হবে $100 বিলিয়ন বেশি। আপাতত কোনো কিস্তি বাদ না পড়লেও চাপ সামলাতে গলদঘর্ম অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ বিদেশি ঋণের গ্যারান্টি দিয়েছে স্থানীয় ব্যাংক। কোনো কারণে অর্থ ফেরত দিতে দেরি হলে চাপে পড়বে অর্থনীতি। হার্ড কারেন্সি বলতে মূলত মার্কিন ডলারকে বোঝে বাংলাদেশ, কেননা আন্তর্জাতিক বাজারে এই মুদ্রা সহজে বিনিময়যোগ্য, দামে ওঠানামাও কম। তাই ডলারকে কেন্দ্র করেই বিদেশি মুদ্রার রিজার্ভ করে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি ঋণের কিস্তি পরিশোধ হয় এখান থেকেই। এই রিজার্ভের অর্থে ভর করে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো তৈরি করেছে বিগত সরকার। আলোর মুখ দেখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর গভীর সমুদ্র বন্দরও। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদল আর এর মাঝেই কয়েকটি মেগা প্রকল্পের ঋণের কিস্তি শুরু হয় আগের চেয়ে বেশি গুনতে হচ্ছে প্রায় $28 কোটি। একই সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমে গেছে 90% বেশি। তাহলে এই চাপ কিভাবে সামলাবে বাংলাদেশ? প্রকল্পগুলো ঠিক আছে কিনা, কারিগরি দিকগুলো, বাস্তবায়নের সক্ষমতাগুলো, এগুলো সবই যেহেতু আন্তর্জাতিক সংস্থা, তাদের বিশেষজ্ঞরা এসে কাজ করছেন, একটা ট্রাস্ট ছিল। ইদানিংকালের কয়েকটা প্রকল্পে আমরা যেটা দেখলাম যে আসলে ওটা ধরে নেওয়াটা বোধহয় ঠিক না। প্রজেক্ট বাতিল করলে অলরেডি এটা হাফ ডান, সেখানে আপনি টাকা ইনভলভ করছেন না, টাকা তো ইনভলভ হয়েছে, এবং সেটা যদি এখন আপনি ছাড়িয়ে দেন করেন, তাইলে আবার আপনাকে কিন্তু কনসালটেন্ট হায়ার করি ওই প্রজেক্ট বানানোর জন্য বিদেশি কনসালটেন্ট আনতে হবে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট বলছে গত 14 বছরে বিদেশি ঋণ বেড়েছে প্রায় 282% বা $74 বিলিয়ন, যার সিংহভাগই দীর্ঘমেয়াদী ঋণ। গেল বছর এসব সহায়তার সুদই ছিল প্রায় $1.5 বিলিয়ন। স্বল্প মেয়াদী আর দ্বিপাক্ষিক ঋণ তো আছেই। IMF এর নতুন ঋণের অর্থ ছাড় হয় এই চাপ সামনে আরও বাড়বে। বাইল্যাটারালি বিশেষ করে এখানে তো তাদের ব্যবসায়িক ইন্টারেস্টটা খুব গুরুত্ব পায়, যে আপনি কোথায় থেকে কেনাকাটা করবেন সেগুলোকে বলে দেওয়া হয় যে এই লিমিটের মধ্যে আপনার প্রকিউরমেন্টগুলি হতে হবে। কিন্তু সেখানেও যেটা ধরেন লাইন অফ ক্রেডিট যেগুলি আছে, সেগুলি আমরা যা আছে সেগুলো নিব কি না সেটাও তো পুনরায় ভেবে দেখা দরকার। সরকারকে এটার প্রমাণ দেখাইতে হবে যে আমাদের নিয়মকানুন, কোর্ট সিস্টেম, বিচার আচার সমস্ত কিছু ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। ওয়ান্স ইউ ক্যান ডেমনস্ট্রেট দ্যাট, তখন বাইরের লোক অটোমেটিক, এটা তো তারা আপনারা জিজ্ঞাসা করি আপনার অবস্থা জানবে না। বলা হচ্ছে জানুয়ারিতে বাজেট সংশোধন হলে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাবে বর্তমান সরকার। সেক্ষেত্রে ঘাটতি মেটাতে বিদেশি ঋণের নির্ভরতা আরও বাড়তে পারে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
পদ্মা সেতু হয়ে নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোর 6টায় খুলনা রেল স্টেশন থেকে যাত্রা করে সকাল 10:30টায় ঢাকায় পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস। আগে শুধু ফরিদপুর হয়ে চললেও প্রথমবার নতুন রুট নড়াইল হয়ে আসলো এক্সপ্রেস ট্রেন। কমলাপুর পৌঁছে সকাল 11:20 ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নাম নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। যশোরের বেনাপোল বেলা 11:30টায় পৌঁছানোর কথা ট্রেনটির। এরপর তা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটির আসন সংখ্যা 768টি এবং 12টি বগি রয়েছে। অনেক আগের থেকে ট্রেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় একটু লেট হলেও ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি, তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। বাসে গেলে তো অনেক ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। রূপসী বাংলা এক্সপ্রেস থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, বেনাপোলের উদ্দেশ্যে তো ছুটে যাচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। ভাড়া এবং ব্যবস্থাপনার ব্যাপারে কি বলছেন যাত্রীরা? তারা কি সন্তুষ্ট কিনা? 20 কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা দিয়ে বেনাপোলগামী রয়েছে সেই অঞ্চলে কাশিয়ানী থেকে ছেড়েছে। দর্শক, শব্দগত প্রবলেম, সব সমস্যার কারণে আমরা সংযুক্তি থেকে বের হতে বাধ্য হয়েছি। পরবর্তীতে আবারও চেষ্টা করব। সংস্কার কমিশনের কাজ চলছে। কমিশনের রিপোর্টের পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন দেওয়া হবে, এমনটাই বলেছেন ক্রীড়া ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে দিনাজপুরে তিনি বলেন, রংপুর বিভাগের জেলাগুলোয় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই বৈষম্যের পূরণ করে সমতা আনতে চায় সরকার। তিনি কাহারোল উপজেলায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় করেন তিনি। বিকেলে খানসামা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমাবেশে যোগ দেবেন উপদেষ্টা। সরকারের যে এজেন্ডা সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, মতামত এবং সমর্থন প্রত্যাশা করি। সরকার এই সকল দপ্তর, সকল সংস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশে নতুনভাবে করতে হলে সবকিছুকে আবার পুনর্গঠন করতে হবে। 3 মাসেও নিলাম প্রক্রিয়া গতিশীল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন তিনি। এ সময় কাস্টমস কর্মকর্তাদের আগামী মাসের মধ্যে তার কার শেডে থাকা 186টি গাড়ি নিলাম করার নির্দেশ দেন তিনি। অকশন গোলায় থাকা বিভিন্ন কন্টেইনার ফেব্রুয়ারির মধ্যে নিলাম সম্পন্ন করতে বলেন নৌ উপদেষ্টা। বন্দর ও কাস্টমস ঘিরে নানা অনিয়মের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন এম শাখাওয়াত হোসেন। আমরা যত চাচ্ছি তত দ্রুত এফিশিয়েন্ট পোর্টটাকে এফিশিয়েন্ট করতে। এখানে শুধু আমাদের না, ইন্টারন্যাশনাল চোখও কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে, বিকজ কত এফিশিয়েন্ট আমরা। আমাদের একটাই তো প্রাইম বন্দর, 4টা-5টা হলে একটা কথা ছিল। এইখানে আমি প্রথম যখন আসলাম 3 মাস আগে যা দেখলাম, মোটামুটি সেই অবস্থাতেই আছে। কিছু হয়তো কমেছে, কিছু অকশন করেছে, বাট দিস ইজ নট দ্য স্পিড। শুরু হয়ে গেছে বড়দিনের ক্ষণগণনা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে পাবনার পল্লীগুলোয় উৎসবের আমেজ চলছে। উদযাপনের নানামুখী প্রস্তুতি। গির্জায় আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো সহ ব্যস্ত সময় পার করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিনের ক্যারলে মুখর হবে গির্জা প্রাঙ্গণ। তাই উৎসবের আমেজ শহরে। গির্জা আর খ্রিস্টান পল্লীতে সাজ রব।
যীশু খ্রিস্টের জন্মক্ষণ স্মরণে গোশালা, ক্রিসমাস ট্রি তৈরির কাজ শেষ হয়েছে। পাবনার পল্লীগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে কর্মক্ষেত্র থেকে স্বজনরা ফিরেছেন বাড়িতে। উপহার সামগ্রী কেনার পাশাপাশি যিশুর আগমনী বার্তা ছড়িয়ে দিতে ঘরে ঘরে চলছে কীর্তন। আমরা এর জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করতেছি, গুড়ি করতেছি, চাইলে করে গুড়ি কুইটা এগুলো আমরা পিঠা বানাবো, একজন এক ডিজাইনের পিঠা বানাবে। যীশু খ্রিস্টের জন্মদিন, ওই জন্মদিনের জন্য সবাই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সুন্দর করে আমরা এই পবিত্র গির্জাঘরটা আর কি সাজাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মদিনের জন্য কেক কাটবো, তারপর কীর্তন প্রতিযোগিতা আছে, আমরা কীর্তন প্রতিযোগিতা করব। বড়দিনের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে জগতের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমনটাই প্রত্যাশা ধর্মযাজকদের। আমাদের এবছরের মূল প্রার্থনা হচ্ছে বিশ্বব্যাপী সমস্ত মানুষ যেন পাপের শৃঙ্খল থেকে মুক্ত হয়, প্রভু যীশু খ্রিস্টের দেখানো সেই আলোর পথেই যেন অনুসারী হয়ে উঠি। বিজয় র্যালি, প্রি ক্রিসমাস, বড়দিন এবং নতুন বছর, এই সমস্ত কার্যক্রম আমরা সুন্দরভাবে করতে যেন পারি, সেই জন্য সকলের সহযোগিতা দরকার এবং প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমরা পুলিশ মোতায়েন রাখবো এবং আমরা সার্বক্ষণিকভাবে আমরা এর নজরদারি রাখবো, যাতে একটা সুন্দর পরিবেশে এবার বড়দিন পালিত হতে পারে। জেলা প্রশাসনের তথ্য মতে এবার জেলায় 22টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। বড়দিন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এবার নিরাপদেই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হবে, এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার সিটিটিসি মোহাম্মদ মাসুদ করিম। সকালে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে নিরাপত্তা মহড়া শেষে এমন মন্তব্য করেন তিনি। তবে উৎসব ঘিরে রাজধানীর সব বড় বড় গির্জাগুলোয় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট, সোয়াট ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম। নিরাপত্তায় নিয়োজিত থাকবে সেনা সদস্যরাও, থাকবে সাদা পোশাকে পুলিশের নজরদারি। আইন শৃঙ্খলা বাহিনীর এমন নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তির কথা জানিয়েছেন সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশপ বিজয় এন ডিক্রুজা। আজ সন্ধ্যা থেকেই শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। যে সমস্ত বড় চার্চগুলো আছে, গুরুত্বপূর্ণ চার্চগুলো আছে, সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি। বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে সক্ষম হব। আজকে সন্ধ্যা থেকে আমাদের বড়দিন উৎসব শুরু হয়ে যাবে, আর আমরা খুবই আনন্দের সাথে বলছি যে সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আবারও ত্রাণবহরে হামলা চালালো ইসরায়েলি সেনারা। নিহত হয়েছে কমপক্ষে 26 ফিলিস্তিনি। মঙ্গলবার গাজার দেইর আল বালায় হয়েছে এই হামলা। ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের পাশাপাশি নিহতের তালিকায় রয়েছে 4 নিরাপত্তা কর্মীও। গাজা জুড়েই অব্যাহত ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমা হামলা। গাজা সিটিতে আইডিএফের ছোড়া বোমায় প্রাণ গেছে একই পরিবারের 4 জনের, যাদের মধ্যে রয়েছে শিশুও। এদিকে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সোমবারও ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে 20 রোগী ও হাসপাতাল কর্মী। গাজায় গণহত্যার নৃশংসতার পরও মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নীরবতায় সমালোচনা চলেই যাচ্ছে। পশ্চিম তীরে আব্বাস বাহিনীর সাম্প্রতিক অভিযান নতুন করে বাড়িয়েছে ক্ষোভ। প্যালেস্টিনিয়ান অথরিটি পি এর কর্মকাণ্ড সবসময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থ হাসিল করেছে বলেও অভিযোগ অনেকের। 1.5 দশক ধরে আব্বাসের নেতৃত্ব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে শক্তিশালী করেছে তেল আবিবের দখলদারিত্বকেই। তাই তাকে বিশ্বাসঘাতক হিসেবেই বিবেচনা করে বহু ফিলিস্তিনি। অসলো চুক্তিতে উল্লেখ ছিল 1999 সালের মধ্যে গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। রাজধানী হবে আল-কুদস অর্থাৎ জেরুজালেম। 3 দশক পেরিয়ে গেলেও সেই চুক্তি আলোর মুখ দেখেনি। স্বাধীন ফিলিস্তিন গঠন সুদূর পরাহত, বরং গ্রেটার ইসরায়েল গঠনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে তেল আবিব।
গত ৩০ বছর ধরে পশ্চিম তীরে ৬ গুণ বেড়েছে ইসরায়েলি দখলদারিত্ব। ১,১৫,০০০ থেকে বেড়ে অবৈধ ইহুদি অধিবাসীর সংখ্যা এখন ৭,৫০,০০০। এই প্রক্রিয়া রুখতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবিচল তৎপরতা জরুরি ছিল, কিন্তু আব্বাসের দুর্বল নেতৃত্ব আর দুর্নীতিপূর্ণ ব্যবস্থা এই জবরদস্তিকে পক্ষান্তরে অনুমোদনই দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন অনুযায়ী আব্বাসকে কৌশলগত সম্পদ বা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে বিবেচনা করে ইসরায়েল। কারণটাও না বোঝার কথা নয়। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ২০০৫ সালে পিএলওর দায়িত্ব নেয়া মাহমুদ আব্বাস কখনো ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরাকে সমর্থন দেননি, বিরোধিতা করেছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর। উল্টো ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রের অর্থ ও পরিকল্পনায় গড়ে তুলেছেন নিজস্ব নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের বাজেটের বড় অংশ এই নিরাপত্তা খাতে ব্যয় হয়। আন্তর্জাতিক সহায়তার ৩০% চলে যায় এই বাহিনীর পেছনে। অবহেলিত থাকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাত। ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াই করা ফিলিস্তিনি যোদ্ধাদের ঠেকানোই যেন এই বাহিনীর প্রধান উদ্দেশ্য। পশ্চিম তীরের জেনিনে আব্বাস বাহিনীর চলমান অভিযানে যা আরও দৃশ্যমান হয়েছে। অনেক বিশ্লেষকের মতে গাজার শাসনভার থেকে হামাসকে সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে পশ্চিম তীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে মাহমুদ আব্বাসের প্যালেস্টিনিয়ান অথরিটি। এক কথায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাজটাই এগিয়ে দিচ্ছে এই বাহিনী। ২০০৬ সালের নির্বাচনে জয়ের পরও ফিলিস্তিনের শাসনভার দেয়া হয়নি হামাসকে। ক্ষমতা ভাগাভাগি নিয়ে বোঝাপড়া না হওয়ায় সহিংসতায় জড়ায় হামাস ও ফাতা। শেষ পর্যন্ত পশ্চিম তীরের কর্তৃত্ব পায় ফাতা, তবে বিতাড়িত হয় গাজা থেকে। দায়িত্ব পেলেও পশ্চিম তীরে ইসরায়েলিদের অনুপ্রবেশ ঠেকাতে পারেননি মাহমুদ আব্বাস। ১.৫ যুগ নতজানু হয়ে ক্ষমতা আঁকড়ে থাকলেও দিন দিন কমছে তার জনপ্রিয়তা। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়ার মতো আত্মবিশ্বাস নেই আব্বাসের, তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মন রক্ষা করেই চলতে হচ্ছে তাকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আয়রনম্যান প্রতিযোগিতার জন্য ট্রেনিং গ্রাউন্ডে যাওয়াটাই বড় যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের সামনে। বহিরাগত সংক্রান্ত বিধিমালার কারণে নিজের সাবেক হলের পুকুর ও মাঠ ব্যবহারেও প্রশ্নের মুখে পড়তে হয় এই ট্রায়াথলেটকে। এত কিছুর পরও দেশের পতাকা উঁচিয়ে ধরছেন শারীরিক কসরতের কঠিনতম এই প্রতিযোগিতায়। সমস্যা সমাধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন আয়রনম্যান আরাফাত। কাকডাকা ভোরে তিলোত্তমা নগরী ঢাকা যখন শীতের হিম বাতাসে তন্দ্রায় মগ্ন, ঠিক তখন ব্যতিক্রম কেবল আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। ৩.৮ কিলোমিটার সাঁতারের পাশাপাশি ১৮০ কিলোমিটার সাইক্লিং আর ৪২.২ কিলোমিটারের ফুল ম্যারাথন রানিং এর জন্য তৈরি হতে কঠিন তপস্যা চলে তার। জানান ভালোবাসা থেকে এসেছেন ট্রায়াথলনে। এটা একটা লং জার্নি, এটা একটা প্রসেস, এটা একটা লাইফস্টাইল। সো ওই প্রসেসটার মধ্যে আসলে থাকাটা একটা অ্যাডভেঞ্চার। আর ধরেন অনেক দিন ধরে কষ্ট করার পরে যখন একটা ধরেন আয়রনম্যান শেষ করা হয় বা আপনি আপনার পার্সোনাল বেস্টটা করবেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা মোর দ্যান উইনিং এ রেস। কিন্তু ভালোবাসার মূল্য যে দিতে হয় চড়া দামে তা প্রতিনিয়তই অনুভব করছেন আয়রনম্যান আরাফাত। ঢাকা শহরে পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা না থাকায় নিজের সাবেক হলের পুকুর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল তার একমাত্র ভরসা। তবে বহিরাগত সংক্রান্ত বাধ্যবাধকতায় সেখানেও মিলছে না সুযোগ। ট্রেনিং গ্রাউন্ডে যাওয়াটাই আমার জন্য একটা বড় যুদ্ধ এখন হয়ে গেছে। আমার আসলে যেখানে আমার ট্রেনিং করার কথা, যেখানে ট্রেনিং করে আমি আমার ফিল্ডে ঘাম জড়ানোর কথা, সেখানে আমার ঘাম জড়তেছে আসলে অন্য জায়গায়। যোগ হলের পুকুরে আমি সাঁতার কাটতাম, আমি যোগ হলের ছাত্র, সে যোগ হলে আমি সাঁতার কাটতে যাই। এখন আমি যেহেতু বের হয়ে গেছি, আমি সাবেক ছাত্র, তো এখন সাবেকদের যাওয়া আসলে এটা আমি বহিরাগত বলতে পারেন। এত সংকটের মাঝেও নিজের সেরাটা দিয়ে চলেছেন এই ট্রায়াথলেট। সম্প্রতি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সেরা টাইমিং করেন তিনি। ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড় সম্পূর্ণ করতে এই ট্রায়াথলেট সময় নেন ৫ ঘন্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড। কম্প্যারিজনের দিক থেকে যদি বলি যে সাউথ এশিয়ার মধ্যে আমাদের অবস্থান যদি ফার্স্ট হয়, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। মানে এই প্রসেসের মধ্যে দিয়ে ২০২৩ সালেও আমি ফ্রান্সে সেম র্যাঙ্কিং পেয়েছিলাম।
ফেডারেশন না থাকায় প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ট্রায়াথলেটদের। তবে তরুণদের কাছে খেলাটি জনপ্রিয়তা পাওয়ায় ট্রায়াথলনের ভালো সম্ভাবনা দেখছেন আরাফাত। ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদেরকে যদি কোনো সাপোর্ট প্রদান করা হয়, ইন দ্যাট কেস আমরা হাই লেভেল একটা ওয়ার্ল্ড আয়রনম্যান রেস, হাই লেভেল বলতে দিস ইজ ভেরি পপুলার ইন স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড এটার হাইয়েস্ট স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য প্রশাসনিক সহযোগিতাগুলো যদি দেওয়া হয় অবশ্যই আমাদের জন্য এটা বিগ হেল্প হবে। মৃত্যুর আগ পর্যন্ত ট্রায়াথলনে নিজের সেরাটা দিয়ে যাওয়ার কথা জানান আয়রনম্যান শামসুজ্জামান আরাফাত। ছুটে চলছেন আয়রনম্যান আরাফাত, সেই সাথে বাংলাদেশের পতাকাকে তুলে ধরছেন বিশ্বমঞ্চে। নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন দেখেন একদিন বিশ্ব দরবারে ট্রায়াথলনটা জনপ্রিয় হবে সবখানে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। আত্মসমালোচনা শুধু এমবাপ্পেকে জাগিয়েছে তাই নয়, পুরো দলকে আবারও ছন্দে ফেরাতে সাহায্য করেছে, এমনটাই বিশ্বাস রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তির। ঝুলিতে 5টি শিরোপা জিতে চলতি বছর শেষ করছে গ্যালাকটিকোরা। নতুন বছরেও ভালো কিছু করার প্রত্যাশা রিয়াল বস আনচেলোত্তির। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী আহমেদ রেজা। সাথেই থাকুন।